সেনগুপ্ত বাড়িতে ছদ্মবেশে এসে রুজি পড়ে গেল চরম বিপদে। সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আজকে পর্বে আপনারা দেখতে পাবেন ছদ্মবেশী রুজিকে দীপা ঘরে নিয়ে আসে আর বলে, নি বুদ্ধি ম্যাডাম আপনি এবার শুয়ে পড়ুন। তখন রুজি মনে মনে বলতে থাকে, এই মহিলার জন্য আমার সব প্ল্যানগুলো নষ্ট হয়ে গেল, এই মহিলাকে তো আমি ছাড়বো না। তারপর রুজি আস্তে করে দীপার ঘোমটাটা সরাতে যাবে, তখন দীপা রুজির হাতটা চেপে ধরে আর বলে, আমার ঘোমটাটা আপনি সরাচ্ছেন কেন? আমি আমার মুখ দেখাতে পারবো না, আর অনেক রাত হয়ে গেছে, তো আপনি এবার শুয়ে পড়ুন। তখন রুজি মাথা চুলকাতে থাকে আর দীপা তখন মনে মনে বলে, এবার তোমার ব্যবস্থা আমি করছি। এই বলে দীপা বাইরে গিয়ে একটি বাটি করে তেল নিয়ে আসে আর বলে, বুদ্ধি ম্যাডাম আমি তোর মাথায় একটু তেল মালিশ করে দিই, তোর মাথা চুলগুলো কেমন হয়ে গেছে দেখ। দীপার কথা শুনে রুজি খুব ভয় পেয়ে যায় আর বলে, না না আমার মাথায় তেল মালিশ করতে হবে না। এই বলে রুজি দীপার থেকে পালাতে থাকে আর দীপাও তার পিছনে তেলের বাটি নিয়ে ছুটতে থাকে। তারপর দীপা মনে মনে বলে, এবার তোমার আমি ব্যবস্থা করছি। এই বলে দীপা মাটির মধ্যে ইচ্ছা করে কিছুটা তেল ফেলে দেয় আর তারপর রুজি দীপার হাত থেকে পালিয়ে বাঁচার জন্য ছুটতে থাকে আর তেলের মধ্যে পা পড়ে পিছলে গিয়ে পড়ে যায়। তখনই সেখানে প্রবীর, অনুজা আর জয় আসে আর বলে, এই কি ম্যাডাম আপনি পড়ে গেলেন কি করে? তারপর জয় ছদ্মবেশী রুজিকে তুলে বসায় আর দীপা বলে, আমি ইচ্ছা করে তেল ফেলিনি, আমার মাথায় তো সবসময় ঘোমটা টানা থাকে, আর আমি ভেবেছিলাম ওই মহিলার মাথায় আমি যদি তেল মালিশ করে দিই, উনি তো আমাদের বাড়ির গেস্ট আছে, আমি যদি ওনার মাথায় তেল মালিশ করে দিই তাহলে ওনার ভালো লাগবে। আর দেখ না তেল পড়ে কিভাবে উনি পড়ে গেল। তখন প্রবীর বলে, নাও তুমি অনেক কাজ করেছো, আর করতে হবে না। তখন দীপা বলে, ওনার হাতে পায়ে তো চোট লেগেছে, উনি যদি এই তেলটা সারা গায়ে মালিশ করে নেয় তাহলে ওনার ব্যথা কমে যাবে। তখন প্রবীর বলে, তা আবার হয় নাকি? তখন অনুজা বলে, না দাদা ও তো গ্রামে থাকতো, আর গ্রামের মানুষরা কিছু ঘরোয়া টোটকাও জানে, আর এই মেয়ে যা যা বলে তা সত্যিও হয়। তখন প্রবীর বলে, ম্যাডাম তাহলে আপনি এই তেলটা সারা গায়ে মালিশ করে নিন। তখন রুজি মনে মনে বলতে থাকে, আমি এখানে কি করতে এসেছিলাম আর এখানে এসে আমি কি করছি? এই মহিলার জন্য আমি ফ্যাসাতে ফেসে গেছি। আর তারপর রুজি নিজে নিজে গায়ে হাতে তেল মেখে নেয় আর তখন প্রবীর বলে, বাহ এ তো সত্যি কাজ করেছে, ওনার তো ব্যথা কমে গেল। তখন অনুজা বলে, ম্যাডাম আপনি চলুন, আমি আপনাকে ঘরে পৌঁছে দিয়ে আসছি। এই বলে তাকে নিয়ে ঘরে চলে যায়। অন্যদিকে দীপা সূর্যর ঘরে আসে আর এসে দেখে সূর্য অ্যালবাম খুলে সকলকে মনে রাখার চেষ্টা করছে। তখন দীপা বলে, ডাক্তারবাবু আমি আপনার জন্য দুধ নিয়ে এসেছি। তখন ডাক্তারবাবু কথাটা শুনে সূর্যর দীপার কথা মনে পড়তে থাকে আর বলে, তুমি আমাকে কি বলে ডাকলে? তখন দীপা বলে, তুই এত বড় ডাক্তার আছিস তাই আমি তোকে ডাক্তারবাবু বলে ডাকলাম। আচ্ছা ডাক্তারবাবু, তোকে তো সবাই সবার কথা মনে করায়, কিন্তু তোর বউয়ের কথা তো তোকে মনে করায় না। তখন সূর্য বললে, তোমাকে আর কি বলবো, তুমি তো সবকিছুই দেখতে পাচ্ছ। আমি যখনই আমার স্ত্রীর কথা জিজ্ঞাসা করতে যাই তখনই সবাই এড়িয়ে যায়। আমাকে, আমার ভাইয়ের বউ, আমার মেয়ে সবাইকে চেনায়, কিন্তু আমার বউয়ের কথা কেউ মনে করায় না। তখনই সেখানে কাকিয়া আর সোনা আসে আর বলে, তুমি এখানে কি করছো? তখন দীপা ভয় পেয়ে যায় আর বলে, এই ডাক্তারবাবুর ঘরে আলো জ্বলছিল তাই ভাবলাম উনি তো রোগী মানুষ আছে, সারা রাত জেগে থাকলে শরীর খারাপ হতে পারে, তাই আমি এখানে দুধ নিয়ে এসেছিলাম। তখন কাকিয়া বলে, তোমাকে এত কাজ করতে কে বলেছে? তোমাকে এত কাজ করতে হবে না, যাও তুমি এখান থেকে যাও। তারপর দীপা সেখান থেকে চলে যায়। তারপর অন্যদিকে সোনা রূপাকে বলে, রূপা তুমি এইভাবে কৃষ্ণকে অ্যাভয়েড করছো কেন? তোমার তো একটা সুখের জীবন হতে পারতো। তখন রূপা বলে, না হিংসুকুটি, তোমারও একটা সুখের জীবন হবে, আর তুমি এইভাবে সাদা পোশাক কেন পরে থাকো? রুজির জন্য, ওরকম একটা ছেলের জন্য? তখন সোনা বলে, না আমি রুজির জন্য না, আমি এই পোশাক পরে থাকি আমাদের মায়ের জন্য। আমাদের মা তো চায় না আমি এরকম সাদা পোশাক পরে থাকি, তাই আমাদের মাকে আমি কষ্ট দেওয়ার জন্য আমি এরকম পোশাক পরে থাকি। তখন রূপা বলে, হিংসুকুটি তুমি মাকে ভুল বুঝো না, মা সবসময় আমাদের ভালোই চেয়ে এসেছে, মা তো সারা জীবনে কখনো একটুও সুখ পায়নি, সবসময় আমাদের সুখের কথাই ভেবেছে। তখন সোনা দীপার কথা চিন্তা করতে থাকে আর বলে, মা আমার কথা কখনো ভাবিনি, মা আমাকে একটুও ভালোবাসে না, আর এর জন্য মাকে শাস্তি পেতেই হবে, মাকে আমি নিজে হাতে শাস্তি দেব। এই বলে সোনা রূপাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। অন্যদিকে সকালবেলায় রুজি সোনাকে ইয়োগা শেখাতে থাকে আর সোনার সাথে অশুভতামি করতে থাকে। তখন সোনা বলে, আপনি একটু সরে বসুন না, আমি তো করছি একা একা। তখন রুজি বলে, না আমি তোমাকে একটু শিখিয়ে দিই। তখনই সেখানে দীপা এসে সবটা দেখতে থাকে আর তারপর দীপা সূর্যর কাছে যায় কফি নিয়ে আর বলে, ডাক্তারবাবু এই যে আপনার কফি। তারপর দীপা সূর্যকে বলে, আচ্ছা ডাক্তারবাবু তুই তো এত বড় একজন ডাক্তার আছিস, আর তুই তো এত ভালো ইয়োগা জানিস, আর তুই থাকতে বাইরের কেউ তোর মেয়েকে ইয়োগা শেখাবে? এটা কি ঠিক? তুই শেখাতে পারিস না তোর মেয়েকে ইয়োগা? তখন সূর্য বলে, হ্যাঁ তুমি একদম ঠিক কথা বলেছো তো। তারপর সূর্য সোনাকে ডাকতে থাকে আর সোনা তখন নিচে আসে। তারপর সোনার সাথে সাথে সবাই নিচে চলে আসে আর তখন সূর্য বলে, আমি আজকে আমার মেয়েকে ইয়োগা শেখাবো, আর শুধু আমার মেয়েকে না, বাড়ির সবাইকে আমি ইয়োগা শেখাবো। তোমাদের হাতে 10 মিনিট টাইম আছে, তোমরা যাও যে যার মতন রেডি হয়ে চলে আসো, আমি আজকে সবাইকে ইয়োগা শেখাবো। তখন জয় বলে, এখন? তখন সূর্য বলে, কেন দুপুরে লাঞ্চে পরে কি কেউ ইয়োগা করে নাকি? যা, তোদের হাতে সবার হাতে 10 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি যে যার মতন রেডি হয়ে চলে আয়। তারপর যে যার মতন রেডি হতে চলে যায়। তারপর সূর্য কাকিয়াকে গিয়ে বলে, কাকিয়া তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমাকেই ইয়োগা করতে হবে, যাও তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসো। তখন প্রবীর বলে, হ্যাঁ একদম ঠিক করেছি, সবাইকে তুই ইয়োগা শেখা, আর আমি এখানে বসে বসে সবটা দেখতে থাকি। তখন সূর্য বলে, না বাবা
তোমাকেও যোগা করতে হবে, তাড়াতাড়ি যাও, 10 মিনিট তোমাকে টাইম দিলাম, 10 মিনিটের মধ্যে রেডি হয়ে চলে আসো। তখন প্রবীর বলে আমি যোগা করব? তারপর প্রবীর অনুজার কাছে যায় আর বলে এই বয়সে যদি আমি এখন যোগা করি তাহলে আমার হাত পা তো ভেঙে যাবে। তারপর সবাই যে যার মতন রেডি হয়ে চলে আসে। তারপর সূর্য সবাইকে যোগা শেখাতে থাকে। তারপর সূর্য জয়কে ধরে আর বলে জয়, তুই তো ছোটবেলায় ভালো করে যোগা করতে পারতিস, এখন তুই এরকম করছিস কেন? এখন তুই পারছিস না কেন এইভাবে হাতটা ধরতে? এই বলে সূর্য জয়কে জোর করে ধনুরাসন করাতে থাকে। তখন জয় চিৎকার করতে থাকে। তারপর সূর্য কৃষ্ণকে বলে এ কি, তুমি এইভাবে শুয়ে আছো কেন? তোমাকে তো দেখে মনে হচ্ছে তোমার খুব কষ্ট হচ্ছে। এইভাবে কি যোগা করে নাকি? নাও এইভাবে করো। এই বলে সূর্য জোর করে কৃষ্ণকেও ধনুরাসন করাতে থাকে। তারপর সূর্য দীপের কাছে যায় আর বলে এ কি, তুই এইভাবে শুয়ে আছিস কেন? এই বলে দীপের পিঠের মধ্যে একটা চড় মারে আর বলে নে ঠিক কর। সূর্যকে এইভাবে যোগা করাতে দেখে ছদ্মবেশী রুটি খুব ভয় পেয়ে যায় আর ভয়ে ভয়ে সূর্যের দিকে তাকাতে থাকে আর বলে এরপর শ্বশুরমশাই যদি আমাকে এসে ধরে আমি কি করব? অন্যদিকে প্রবীর আর অনুজা রান্নাঘরে লুকিয়ে থাকে আর অনুজা বলে দাদা আপনি কোথায় গেলেন, আপনি কোথায়? তারপর অনুজা দেখে প্রবীর নিচে লুকিয়ে বসে আছে। তারপর অনুজা প্রবীরকে বলে দাদা এবার যদি সূর্য আমাদেরকে ধরে তাহলে আমাদের কি হবে? এত কঠিন একটা ব্যায়াম করাচ্ছে সূর্য, আমি তো পারবো না। এবার যদি আমাদের কাছে আসে তখন আমরা কি করব? ভয়ে তো আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে দাদা। তখন প্রবীর বলে অনুজা তুমি আমার সাথে ফিসফিস করে কথা বলো, সূর্য যদি শুনতে পায় তাহলে কিন্তু এক্ষুনি আমাদেরকে এখান থেকে ধরে নিয়ে যাবে। অন্যদিকে সূর্য রূপার কাছে আসে আর বলে রূপা ম্যাম আপনার একটু ভুল হচ্ছে, আপনি একটুখানি ঘুরে বসুন। এই বলে সূর্য রূপাকেও ঠিকঠাক ভাবে ব্যায়াম করাতে থাকে। তারপর সূর্য সোনার কাছে যায় আর বলে সোনা মা তোমারটা ঠিকঠাক হয়েছে, কিন্তু তুমি আরেকটু সোজা হয়ে বসো, একটু সোজা হয়ে স্ট্রেট হয়ে বসো। অন্যদিকে প্রবীর অনুজাকে বলে অনুজা এই ফাঁকে তুমি তোমার আর আমার জন্য একটা কড়া করে চা বানিয়ে নাও তো, এখানে আমরা টি পার্টি করি। তখন অনুজা বলে দাদা আমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আর আপনি এখন চা খাবেন? অন্যদিকে সূর্যর ছদ্মবেশী রুটির দিকে চোখ পড়ে আর মনে মনে বলতে থাকে এটা যোগা টিচার না, ইনি তো চুপ করে বসে আছেন, দেখে তো মনে হচ্ছে ইনি কিছুই পারেন না, দাঁড়াও এবার এনার মজা দেখাচ্ছি। এই বলে সূর্য ছদ্মবেশী রুটিকে বলে ম্যাডাম আপনি এইভাবে চুপ করে বসে আছেন কেন? দেখে তো আপনাকে খুব ভয় ভয় লাগছে, নিন ম্যাডাম এবার আপনি শুরু করুন। এই বলে সূর্য ছদ্মবেশী রুটিকে ব্যায়াম করাতে থাকে আর বলে ম্যাডাম আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি অনেকদিন প্র্যাকটিসেই নেই। এই বলে সূর্য জোর করে রুটিকে ঘুরিয়ে দেয় আর রুটি আ করে চিৎকার করে ওঠে। তখন সূর্য বলে এ কি ম্যাডাম আপনি এইভাবে চিৎকার করছেন কেন? নিন আপনি শুরু করুন। এই বলে সূর্য জোর করে রুটিকে ঘুরিয়ে বসিয়ে দেয়। তখন দীপা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখতে থাকে আর বলে একদম ঠিক হয়েছে, কিন্তু সবার যা হাল হয়েছে এদেরকে তো দেখেই মনে হচ্ছে এইটা আর কিছুক্ষণ চলতে থাকলে এরা আর সোজা হয়ে উঠে দাঁড়াতেই পারবে না, যে করেই হোক আমাকে এটা বন্ধ করতে হবে। এই বলে দীপা সোনার কাছে বসে আর বলে আচ্ছা সোনা বেটি তোর বাবার তো জন্মদিন, সেই নিয়ে প্ল্যানিং করবি না? নে এবার এইসব বন্ধ কর। তখন সোনা বলে হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো। এই বলে সোনা সূর্যর কাছে গিয়ে বলে বাবা তুমি স্নান করবে না, তুমি অফিসে যাবে না? তখন জয় আর বাকি সবাই বলে হ্যাঁ হ্যাঁ দাদা তুই যা, তুই গিয়ে স্নান কর, স্নান করে যা অফিসে যা। তখন সূর্য বলে হ্যাঁ আমাকে তো আবার অফিসে যেতে হবে, কিন্তু তোমরা কেউ ফাঁকি দেবে না, তোমরা তোমাদের মতন কাজ চালিয়ে যাও, আর ম্যাডাম আপনি কিন্তু একদম ফাঁকি দেবেন না। এই বলে সূর্য সেখান থেকে চলে যায়। আর তখন জয় বলতে থাকে দীপালি বৌদি তোমাকে খুব ধন্যবাদ, তুমি আমাদেরকে বাঁচালে। তখন ছদ্মবেশী রুটি মনে মনে বলতে থাকে শ্বশুরমশাই এই জন্মদিনটা আপনার সেরা জন্মদিন হবে, এই জন্মদিনটা সারা জীবন আপনি মনে রাখবেন। অন্যদিকে দীপা মনে মনে বলতে থাকে ডাক্তারবাবু এই জন্মদিনে সেরা উপহারটা আপনাকে আমিই দেব, এই জন্মদিনটা আপনার মনে রাখার মতন হবে, এই বছরের জন্মদিন আপনার সেরা জন্মদিন হবে।